বলছি যে এর সাথে বুলেট গুলো হ্যাঁ বুলেট দিন ছিল না, বুলেট ছিল না। এই যে এই জিনিসটা রেখেছেন, আপনার লাইসেন্স আছে? আমার কথা আছে, তাহলে আমি যতটুকু প্রশ্ন করবো ততটুকু উত্তর দেবেন। আমার এই যে এই আগ্নেয়াস্ত্রটা আপনার কাছে আছে, আপনার এর লাইসেন্স আছে? না, লাইসেন্স নেই, অবৈধভাবে রেখেছেন। আমার কথা হচ্ছে বহুদিনের ব্যাপার নেই, আপনার কাছে রেখেছেন তো? আর কি মাল আছে? अरे यही खाएंगे हैं? हाँ ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। আপনারা ভিডিওগুলো পাচ্ছেন মোবাইলে, সব জায়গায় ট্রেনে উঠতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। ৭৭টা ট্রেন দিয়েছে ভারত সরকার, ১ কোটি পরিযায়ী শ্রমিক বাড়ির পথে। বোঝবার উপায় নেই যে এটা পশ্চিমবঙ্গে বা ভারতের একটা রাজ্যের মধ্যে নির্বাচন হচ্ছে নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি। গতকাল গোটা দেশের সমস্ত রকমের যে আধা সেনাবাহিনীগুলো রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি থেকে শুরু করে যত আধা সেনাবাহিনী রয়েছে, তাদের ডিজি লেভেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা একটা বৈঠক করলেন কলকাতার মধ্যে বসে। কিভাবে নাশকতা থেকে শুরু করে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা বাহিনীরা, যারা কার্যত বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে স্বাধীনতার নামে পরাধীন করে রেখে দিয়েছিলেন, এবারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে করানো যায়, ভারতের ইতিহাসে প্রথম। তার কারণ অনেকেই মুখ খুলছেন, সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে তামিলনাড়ুতেও ভোট রয়েছে, কিন্তু কোথাও তামিলনাড়ুতে কিন্তু এই উচ্চ পর্যায়ে ডিজি লেভেলের বৈঠক হচ্ছে না। এবং অতীতেও ভারতবর্ষের কোথাও কোনো নির্বাচনে সমস্ত এই বিএসএফ, সিআইএসএফ, এই সমস্ত আধা সেনাবাহিনীদের ডিজি লেভেলের বৈঠক কখনো হয়নি। শুধু তাই নয়, এই বৈঠকের পর আরো একটা বৈঠক হয়েছে পুলিশের সঙ্গে। পুলিশ এখন যেভাবে কাজ করছে, আপনারা চমকে যাবেন যে এই পুলিশই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করতেন, আর এই পুলিশই ঢুকে ঢুকে কার্যত ওই দুষ্কৃতীদের খুঁজে আনছেন। সেই ভিডিও পুরোটা দেখাবো আজকের পর্বে আপনাদের সামনে। শুধু তাই নয়, এইসব দেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে সমস্ত নোট করো, শুধুমাত্র ওদের নাম, ফোন নাম্বার সবকিছু নোট করো, সব হিসাব হবে, নাড়ু পাঠাবো। মুখ্যমন্ত্রী সোজাভাবে বলেন না, তার কারণ চেয়ারে বসে রয়েছেন, জানেন এটা বললে তার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, সেই জন্য তিনি নাড়ু পাঠানোর কথা বলছেন। নাড়ু মানে কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাদের শিক্ষামন্ত্রী, এখন জানি না কি মন্ত্রী রয়েছেন, ব্রাত্য বসু, সেই ব্রাত্য বসু বলছেন যে সমস্ত পুলিশরা বিজেপির হয়ে কাজ করছে দেখে দেখে এদের চিহ্নিত করে রাখো, এদের হিসাব হবে। আর এদিকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে কাতারে কাতারে যে কোনো জনসভায় যেভাবে ভিড় করছেন, উপচে পড়া এই ভিড়ে তৃণমূল কংগ্রেস কার্যত মুচড়ে পড়েছে এবং একেবারেই তাদের মাথার ওপর আকাশ ভেঙে বা ছাদ ভেঙে পড়ার মতো ঘটনা হচ্ছে। গতকালের আইপ্যাকের এই আইপ্যাকের পশ্চিমবঙ্গ থেকে পাত্তারি গোটানোর যে খবর, যেটা যদিও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটার মান্যতা পেয়েছে। গতকাল রাত্রির খবর হচ্ছে তাদের আরো একজন ডিরেক্টরকে তলব করেছে ইডি। পশ্চিমবঙ্গে একটা বড় কিছু ঘটবে, আমি আপনাদের সামনে দীর্ঘদিন ধরে বলছি। আজকে বিশ্লেষণ করব, আসুন শুনুন। নিশ্চিতভাবে পর্বটি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, দাদা হিসাবে একটু সমর্থন করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। নমস্কার, আমি প্রলয়, প্রত্যেক দিনের মতো নতুন একটি পর্ব নিয়ে। আমি আপনাদের সামনে প্রথমে যেটা বলবো যে দেখুন, এএনআই এর তরফ থেকে জানানো হয়েছে এবং সংবাদ মাধ্যমেও লেখা হয়েছে যে কিভাবে একটা বেনজির ভাবে পশ্চিমবঙ্গে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার জন্য কি কি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সব আধা সেনা বাহিনীদের প্রধান একসঙ্গে বসে কথা বললেন কলকাতায়, ভোটের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন বৈঠক। এবং এখানে কি বলা হচ্ছে আমি একটু পড়ে শোনাই আপনাদের। ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতায় বৈঠকে বসলেন দেশের সকল আধা সেনাবাহিনীর প্রধান। বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি ডিরেক্টর জেনারেলরা। রাজ্যের নির্বাচনে নিরাপত্তা নিয়ে এমন উচ্চ পর্যায়ের বৈঠক সম্প্রতি অতীতে নজিরবিহীন বলেই ব্যাখ্যা করছেন অনেকে। শেষবার ভোট প্রস্তুতি নিয়ে আধা সেনাবাহিনীর ডিজি স্তরে এমন বৈঠক হয়েছিল তা কেউ মনে করতে পারছেন না। বললাম না যে বেনজির ঘটনা, বেনজির ঘটনা, এবং বেনজির হবে না কেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ভারতবর্ষের রাজনৈতিক নেতা নেতৃত্বের মধ্যে তিনিও বেনজির। তিনি বলছেন যে হিসাব হবে, কিসের হিসাব হবেন আমি জানি না,
আমি জানি হিসাব হবে। এই ঘটনার পরেও যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসে, কি হতে পারে একবার কল্পনা করে দেখেছেন? 2021-এ যা হয়েছে, এবারে কি হতে পারে কল্পনা করে দেখেছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেছেন 15 দিন থাকবেন। ভোটের পরে আমি বলবো নরেন্দ্র মোদী বা অমিত শাহকে 15 দিন থাকতে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনুন। আগামী দিন তো বুঝে নেবো। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস গুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে, বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপি কেন হবে না? সবচেয়ে বড় ছোট্ট গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? শুনলেন? মুখ্যমন্ত্রী এখনো রয়েছেন, এখনো প্রাক্তন হননি। একবার যদি চতুর্থবারের জন্য তিনি ফিরে আসেন, তাহলে কি পরিস্থিতি হতে পারে 2021-এর দিকে তাকিয়ে একবার কল্পনা করে দেখবেন। প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে যদি কোনোভাবে হেরে যান আপনারা এবারে, তাহলে থাকবেন অন্তত 5 দিন, 10 দিন, 15 দিন থাকবেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখবেন কি হয়। মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যাবেন না দয়া করে। এবং এইখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাদের শিক্ষামন্ত্রী না কি মন্ত্রী আমি বলতে পারবো না, ব্রাত্য বসু, শুভেন্দু অধিকারী তারা একটা সুন্দর নাম দিয়েছেন, আমি বলবো না, আপনারা কমেন্টে লিখতে পারেন ব্রাত্য বসুর নতুন কি নাম দিয়েছেন। সেই ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে বলছেন, আমরা দেখছি কোন পুলিশ আধিকারিকরা কোন বিজেপির হয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে আমরা দেখছি, আমরা ফিরে আসলে এদেরও হিসাব হবে। দেখুন ব্রাত্যবাবু, আপনি বলেছিলেন, আমাদের মনে রয়েছে, যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে। আর আজকে আপনি নিরপেক্ষতার কথা বলছেন। আপনি মাইকে প্রচারে তখন আপনি তো ভাবতে পারেননি যে একদিন এরকমও আসতে পারে। সেদিন তো মনেই করেননি যে মানুষকে মানুষই ভাবেননি, রাজনৈতিক দলকে দলই ভাবেননি, গণতন্ত্রকে মনে করেছেন রাজতন্ত্র। আর আজকে বলছেন যে পুলিশ অফিসার আপনাদের হয়ে কাজ করবেন না, তার হিসাব নেবেন আপনারা। শুনুন কি বলছেন ব্রাত্য বসু। আর আমি যে পুলিশ কর্তারা এইভাবে নির্বাচন কমিশনের কথায় কাজ করছেন, আপনারা খুব পরিষ্কার করে জেনে রাখুন, যে কথা কুণাল বললেন, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির আসাটা সময়ের অপেক্ষা। আমার মুখ্যমন্ত্রী অত্যন্ত স্নেহশীল, ক্ষমাপ্রবণ মানুষ। আপনাদের হয়তো কারুর 26 সালে রিটায়ারমেন্ট, আপনারা ভাবছেন মরিয়ে যা খুশি করি, ওদের কথা শুনে চলি, কিন্তু অনেকের 29 সালে পরেও রিটায়ারমেন্ট থাকতে পারে। আপনাদের তালিকা যেমন বিজেপি করছে, আমাদের প্রশাসনও কিন্তু আপনাদের তালিকা করে রাখবে। শুনলেন? কার্যত মুখ্যমন্ত্রী ওই নাড়ু পাঠানোর যে কথা বলছেন, মুখ্যমন্ত্রী চেয়ারে বসে তো বলতে পারছেন না, যেটা বলার ইচ্ছা তার সেটা বলে দিচ্ছেন ব্রাত্য বসু। কোন রাজনৈতিক সভ্য রাজ্যে এটা হয়, সেই কারণে এই রকম বেনজির পুলিশ এবং আধা সেনাবাহিনীর এই রকম প্রস্তুতি নিতে হয়। 2000-এরও বেশি কুইক রেসপন্স টিম, গতবারের তুলনায় প্রায় সংখ্যাটা দ্বিগুণ। কুইক রেসপন্স টিম 2000-এরও বেশি, এবং সেখানে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে কোন 152টি প্রথম যে বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে, সেখানে কোন জায়গায় কতগুলো কুইক রেসপন্স টিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এদের প্রত্যেকের গাড়িতে ক্যামেরা থাকবে, পুলিশ আধিকারিক এবং জওয়ানদের মধ্যে, এক একটা কুইক রেসপন্স টিমে একজন এসআই বা এএসআই র্যাঙ্কের পদাধিকারীরা থাকবেন, তার সঙ্গে 4-5 জন জওয়ানরা থাকবেন, তাদের সঙ্গে থাকবে ওই অঞ্চলের ম্যাপ থাকবে, এবং তাদের কাছে বডি ক্যামও থাকবে, যেগুলো সেক্টর অফিস থেকে কিংবা কন্ট্রোল রুম থেকে সেগুলো চেক করা হবে যে তারা কোথায় যাচ্ছেন, তাদেরকে ভুল নির্দেশিকা দিয়ে কেউ পরিচালিত করছেন কিনা। এবং 2000-এরও বেশি কুইক রেসপন্স টিম, যেটা গতবারের তুলনায় অনেক দ্বিগুণের বেশি, সেটা করা হয়েছে। শুধু এইখানেই নয়, মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে এবারে ডবল চেকিং হবে। ধরুন এই যে গতবার বিধানসভা বা লোকসভা, এই কিছুদিন আগে লোকসভা হয়ে গেল, যারা ভোট দিলেন তারা তো ভোট দিলেন, এবারে তাদের নাম বাদ চলে গেছে, তারা কি ভাবছেন তারা ট্রাই করবেন না? তারা বাড়িতে বসে থাকবে? যারা ভোট দিয়েছিলেন তারা বাড়িতে বসে থাকবে? তারা দেখবেন তাদের একটা বেশিরভাগই তারা চেষ্টা করবেন কোনোভাবে, যদি এবারে ভোটটা দিয়ে ফেলেন, তাদেরকে বোঝানো হয়েছে হয়তো যে ভোট দিলেই কিন্তু আপনার নাম উঠে যাবে, আপনি দেখাতে পারবেন যে আপনি এবারেও ভোট দিয়েছেন। তো তারা চেষ্টা করবে, তাদেরকে রোখার জন্য কিন্তু ওই প্যারামিলিটারিরা তারা ওই 100 মিটারের লক্ষণ রেখার বাইরে তারা চেক করবেন, যেমন তারপরে ডবল চেক করবেন বিএলওরা, তারপরেই তাদেরকে এন্ট্রি দিতে হবে। এবং এইখানে পুলিশের ওপর এত রাগ কেন ব্রাত্য বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের, তার কারণ আমি একটা ভিডিও দেখাচ্ছি।
এখন থেকেই পুলিশ তাদের কাজ শুরু করে দিয়েছে। আমি বলতে পারবো না যে এটা সব জায়গায় হচ্ছে না কোথায় হচ্ছে, যতটা হওয়া প্রয়োজন ততটা হচ্ছে কিনা, কিন্তু পুলিশ পিঠের সিট দ্বারা সোজা করলে কি করতে পারে তার নমুনা একটা দেখাবো। আপনারা দেখুন, ঘরের মধ্যে থেকে গিয়ে বন্দুক বার করে আনছেন বা মেশিন গান বার করে আনছেন, দেখুন একবার। আপনার কালকে কি দেখাচ্ছিলেন? ভয় দেখাচ্ছিলেন? যে পটকা দেন, পটকা কি আছে? দরকার নেই, সে এত ছেলেটা খেলা আর কি আছে? দিন দিন দেখবেন তো, এবারে আপনি দেখুন। এটা ধরুন না, ধরুন হাতে ধরুন। আপনি তো এমনি নিয়েছি ফটো, আপনি তো বের করেছেন, পরে তো এমনি পেয়েছি। ধরুন, নিজের জিনিস নিজে ধরুন। বলছি যে এর সাথে বুলেট গুলো না না বলছি, হ্যাঁ বুলেট দিন। ছিল না, ছিল না। এই যে এই জিনিসটা রেখেছেন, আপনার লাইসেন্স আছে? আমার কথা সেটা না, আমি যতটুকু প্রশ্ন করবো ততটুকু উত্তর দেবেন। আমার এই যে এই আগ্নেয়াস্ত্রটা আপনার কাছে আছে, আপনার এর লাইসেন্স আছে? না, লাইসেন্স নেই, অবৈধভাবে রেখেছেন। বহুদিন আমার কথা হচ্ছে বহুদিনের ব্যাপার নেই, আপনার কাছে রেখেছেন তো। আর কি মাল আছে? না, ধরুন, জামা গায়ে দিন, করুন, নিজে হাতে নিন। আসুন, চলে আসুন। অসুস্থ লোক বলে কিছু করার নেই, আপনি অসুস্থ লোক, আমরা চিকিৎসা করাবো। চলে আসুন, জামা গায়ে দিন। এই গাড়ি থেকে অ্যারেস্ট মেমোটা নিয়ে এখানে বসে করাবো। দেখলেন, ভাবতে পারেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশরা নাকি নির্বাচনের আগে ভোটারদের কাছ থেকে, তাও আবার দেখলেন কোন ভোটার আমি বলবো না, তাদের বাড়ি থেকে ঢুকে গিয়ে অস্ত্র নিয়ে আসছেন এবং তাদেরকে গ্রেপ্তার করে কার্যত নিয়ে যাচ্ছেন। তাই সেই জন্য এবারে যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, ভাবছিলেন যে আপনাদেরই পুলিশ, এবারে কিন্তু সাবধানে থাকবেন, আপনি চিনতে পারবেন না পুলিশ কাদের, কারণ পুলিশও বুঝতে পেরেছে। একটা বড় খবর দিতে আমি মিস করে গেছি। গতকাল মারাত্মক একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে আমি দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির মুখপাত্র অমিত মালবিয়া, মারাত্মক একটা অভিযোগ। সেটা হচ্ছে রাজীব কুমার, যিনি ডিজি ছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এই মুহূর্তে তিনি সাংসদ, সেই ডিজি নাকি এখনো পর্যন্ত তার বাসস্থানটি তার নিজের জায়গায় রেখে দিয়েছেন, মানে যেখানে থাকতেন সেখানেই রয়েছেন। অ্যাকচুয়ালি যারা রিটায়ার্ড করেন তারাও থাকতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে মারাত্মক যে অভিযোগ তুলেছেন অমিত মালবিয়া থেকে শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে যে ওই জায়গায় নাকি এখন নিয়মিতভাবে বিনীত গোয়েল কিংবা জাভেদ শামীমের মতো আধিকারিকরা, আইপিএস অফিসাররা তারা নিয়মিত যাতায়াত করেন। কি সলাম পরামর্শ হয় একজন তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে, রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের সঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গের আইপিএস অফিসাররা কি সলা পরামর্শ করেন? এটা তো হওয়া উচিত নয়। তিনি তার পোস্ট পরিবর্তন করে এখন তৃণমূল কংগ্রেসের এতে নাম লিখিয়েছেন, রাজ্যসভার সাংসদ। তার বাড়িতে বর্তমান আইপিএস অফিসাররা নির্বাচনের আগে কি জন্য যাচ্ছেন? উত্তর আপনারাই দিতে পারবেন। আইপ্যাক যেমন বুঝতে পেরেছে, সেই কারণে পশ্চিমবঙ্গ থেকে পাত্তারি গুটিয়েছে, তারাই সব থেকে ভালো ডেটা তো তারাই রাখতো। তো পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোলের ডেটা সব থেকে ভালো তাদের কাছেই ছিল। তারা যখন বুঝতে পেরেছে যে হাওয়া খারাপ, তো আপাতত যা হবে 11ই মের পর যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসে তাহলে ঠিক আছে, আবার তাদের সঙ্গে হবে। আর না হলে বাবা যদি অন্য রাজনৈতিক দল চলে আসে তাহলে আমাদের শুধু পশ্চিমবঙ্গ থেকে এখন বন্ধ করছি, তখন দেশ থেকে ঝাঁপ তুলতে হবে। এই আইপ্যাকের কথা উঠলো বলে আমি বললাম, গতকালের যে খবর করেছিলাম তারপরেও অ্যাকশন নেওয়া হয়েছে। আইপ্যাকের একজন ডিরেক্টর, এনার নাম হচ্ছে ঋষিরাজ সিংকে তলব করা হয়েছে। দেখুন, আইপ্যাক বিভিন্ন ভোট কুশলী বা ভোটের সমীক্ষার কাজ করা এটা কোনো বাজে ব্যাপার নয়। এটা আমেরিকার সমস্ত জায়গাতেও ডোনাল্ড ট্রাম্প বলুন কিংবা বারাক ওবামা বলুন, তারাও করতেন। আর নরেন্দ্র মোদী যখন গুজরাটে ছিলেন, এই আইপ্যাক প্রশান্ত কিশোর যখন এই সংগঠন এই কোম্পানিটা খুলেছিলেন, তখন প্রশান্ত কিশোর প্রচন্ডভাবে হেল্প করেছিলেন নরেন্দ্র মোদীকে, এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে ফিরেছিলেন প্রশান্ত কিশোর, তাকে সেই মানে ভোট কুশলীর পরামর্শ দিয়েছিলেন। তারপরে অমিত শাহের সঙ্গে প্রশান্ত কিশোরের যখন মতবিরোধ শুরু হয় এবং অমিত শাহ, যিনি রাজনৈতিক চাণক্য, তিনি মনে করেন যে এই রকম বাইরে থেকে নিয়ে আসার প্রয়োজন নেই, আমরা ভেতরের মধ্যেই আইটি সেল বানাবো। তারপরে কিন্তু এই সমস্ত কোম্পানিদের ছুটি হয়ে যায়। 2019 সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত খারাপ ফল করে,
তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আমাদের এই বৈতরণী পার করার জন্য কিন্তু কোনো একটা ভোট কুশলী সংস্থা রাখবে, এবং তখনই তিনি আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরপরে এটা অনস্বীকার্য যে আইপ্যাক পশ্চিমবঙ্গের মানুষকে ছলনা করে তৃণমূল কংগ্রেসকে বৈতরণী পার করে দিয়েছিলেন। যেমন দিদিকে বলো, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, কিভাবে করেছিলেন না, গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে এরা বুঝেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরাট ক্ষোভ রয়েছে। চাকরি নেই, সাধারণ মানুষের রোজগার অন্যান্য আশপাশের রাজ্য থেকে অনেক কম, যুবকরা তারা তারা একেবারে ওভার কোয়ালিফাইড হোক কিংবা নর্মাল কোয়ালিফাইড হোক কিংবা আন্ডার কোয়ালিফাইড হোক, তারা সকলেই পরিযায়ী হিসেবে চলে যাচ্ছেন। অর্থাৎ একটা এমটেক পাস করা, পিএইচডি পাস করা ছেলেও যাচ্ছেন, আর একটা ক্লাস মাধ্যমিক পাস করা কিংবা না পড়াশোনা করার লোকও তিনি মিস্ত্রির কাজে চলে যাচ্ছেন। এই ক্ষোভটা জানতে পেরে এরা তখন ওই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো যে কিছুটা দাও, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এত ক্ষুধার্ত, এদেরকে এক ফোঁটা জল দিলেও আপাতত এরা মনে করবে যে বড় কিছু আসছে। তারপরে এবারের নির্বাচনে আবার ওই বেকারদের মুখে এক ফোঁটা জল দেওয়া হলো। কিন্তু আমি আপনাদের বললাম যে ওই যে পরিযায়ী শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা করে দেবেন বলেছিলেন, আসেননি। তারা এবারের নির্বাচনে ট্রেনে চেপেছেন। সেই ট্রেনে চাপার একটা ভিডিও দেখাবো আরো একবার, আমি যে ভিডিওটা আগে দেখাইনি, ব্যাঙ্গালোর স্টেশনের ভিডিও দেখাবো। কি ভিড় দেখুন, কিভাবে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে ওরা ট্রেনে উঠে পড়েছে, ওরা যদি কত একটা নাম্বার বললেন 1 কোটি না কেউ যদি চলে আসে, তাহলে বুঝতেই পারছেন যে কি হবে। আমি প্রথমে ভিড়ের ছবি দেখাবো, তারপরে শুভেন্দু অধিকারীর মন্তব্য শোনাবো। দেখুন। আপনারা ভিডিওগুলো পাচ্ছেন মোবাইলে, সব জায়গায় ট্রেনে উঠতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। 77টা ট্রেন দিয়েছে ভারত সরকার। 1 কোটি পরিযায়ী শ্রমিক বাড়ির পথে, ট্রেন স্টেশনে, কোচের মধ্যে পরিযায়ীরা বর্ণ ধর্ম নির্বিশেষে আওয়াজ তুলেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখলেন, বুঝতে পেরেছেন? দেখুন, পরিবর্তনের হাওয়া যখন আসে, দেখুন আমি এটা কখনো বিশ্বাস করছি না যে আপনি বিজেপি চলে আসবে আর আপনার সমস্ত বাড়ির ছেলেরা চাকরি পেয়ে যাবে, আপনার সমস্ত অভাব অভিযোগ মিটে যাবে এবং আপনার সমস্ত জিনিসপত্রের দাম এত কমে যাবে যে আপনি বাইরে যাবেন আর আপনি 500 টাকায় একেবারে 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসতে পারবেন। এটা হবে না। কিন্তু যেটা হবে বলে আমরা বিশ্বাস করি, এই চুরিটা হবে না। তার কারণ আপনি শুধু বিজেপি বলে নয়, আপনি সিপিএম কে আনলেও এই চুরিটা হবে না। আপনি কংগ্রেসকে আনলেও, জানি না, বলতে পারবো না, সেন্ট্রালে তো অনেক করে, মানে কোন রাজনৈতিক নেতা তারা চুরি করেন, দুর্নীতি করেন, করতে হয় পার্টি চালানোর জন্য, কিন্তু তা বলে একটা লেভেল রাখেন। সাধারণ মানুষকে মূর্খ মনে করে যা ইচ্ছা তাই ভাবে তাদেরকে শোষণ করা, এই জায়গাটা কোনো রাজনৈতিক দল ভাবতেও পারেনি। এটা বিশ্বাস করুন, আপনাদের যারা বাবা কাকা রয়েছে, আমি নিজের চোখে আমারও দেখা, আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব না, আপনাদের বাবা কাকাদের জিজ্ঞাসা করবেন যে সিপিএম এর আমলে সেই সময় চাকরি হতো কিনা। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা সিপিএম এর আমলে চাকরি পেয়েছেন। হয়তো একটা ফর্মাল প্রসেসে একেবারে পাতার 7 নম্বর পৃষ্ঠার একেবারে কোনার দিকে একটা ছোট করে অ্যাড দেওয়া হতো, যাতে করে খুব বেশি লোক যে দেখতে না পায়। তারপরে সেখান থেকে একটা ইন্টারভিউ হয়ে ম্যাক্সিমাম 1-2 জনই আসতো, তার মধ্যে থেকে যে ওই কাছের সেই চাকরি পেত। এরা আমাদের নিজের দেখা, আপনাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু এই রকম করেনি, 26,000 ছেলের এবং পরিবারের জীবনটা নিয়ে নেয়নি কোন রাজনৈতিক দল। বিজেপির ক্ষেত্রেও তারা কোথাও না কোথাও ডেফিনেটলি ধোয়া তুলসী পাতা নয়, সব জায়গায় কোথাও না কোথাও ডেফিনেটলি, আমরা আসে না রাজনৈতিক বাকি দলগুলোর ব্যর্থতা তারা প্রকাশ্যে আনতে পারেন না, কিন্তু আমরা বিশ্বাস করি করাপশন কোথাও না কোথাও ডেফিনেটলি হয়। কিন্তু এই রকম একটা রাজনৈতিক দলের মতো একেবারে শেষ করে দেওয়া, পড়াশোনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিস্ট্রি পড়ানো হবে, নন্দীগ্রামের হিস্ট্রি পড়ানো হবে, পার্থ চট্টোপাধ্যায় একেবারে মানে কি, তাকে কোন ভাষায় আমি বলবো জানি না, তার ইতিহাস এখনো আমাদের ছেলেমেয়েরা ক্লাস বাংলা মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখনো পড়েন। এই অবস্থার পরিবর্তন করতে গেলে যেটা মানে প্রথমে পরিবর্তন করার মানসিকতার প্রয়োজন, তারপরে কাকে আনবেন সেটা আপনার দ্বিতীয় পয়েন্ট হওয়া উচিত, কিন্তু আগে এই রাজনৈতিক দলটা নয়।
এবং এটার মাধ্যমে মেসেজ দেওয়া যে অন্য যারা রাজনৈতিক দল এই রকম মতাদর্শ নিয়ে আসছেন যে একবার ক্ষমতায় আসতে পারলেই লুটবো, তাদেরকে একটা মেসেজ দেওয়া তিনবার দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী। এইটাই সব থেকে আমাদের, আপনি যদি চতুর্থবারের জন্য এনাকে সরিয়ে দেন, তার সত্ত্বেও এই ইতিহাস, এই গ্লানি কোনোদিন মুছবে না যে এই রকম একটা রাজনৈতিক দলকে আপনারা আমরা পশ্চিমবঙ্গবাসী তিনবার 15টি বছর আমরা রেখে দিয়েছিলাম। এই গ্লানি কোনোদিন মুছবে না। আমি গতকালের দেখুন শান্তনু সিনহা বিশ্বাস, পশ্চিমবঙ্গেও পুলিশের বাড়িতেও এখন ইডি যাচ্ছে, পরিস্থিতি কেমন পর্যায়ে পৌঁছেছে দেখুন। শান্তনু সিনহা বিশ্বাস এই মুহূর্তে তিনি ডিসিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, একসময় কালীঘাটের ওসি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক বলেই পরিচিত। এইরকম যখন তার বাড়িতে রেড চলছে তখন দেখুন তার ছেলে কি বলছে, এটা শুভেন্দু অধিকারীর চাল, ইডি অভিযানের মধ্যেই মুখ খুললেন ডিসি, শান্তনুর পুত্র, বালিগঞ্জে তল্লাশি চলছে। মানে সেই ভাবুন আপনি, একজন পুলিশ আধিকারিককে যদি ইডি তদন্ত করে, তিনি দোষী না নির্দোষ তিনি নিজে প্রমাণ করবেন, তিনি যথেষ্ট, কারণ তিনি আইন বোঝেন, আইন জানেন, তিনি কর্তব্যরত একজন অফিসার। তার ছেলে দোষ দিচ্ছেন কাকে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানে বুঝতে পারছেন যে এরপরে রাজনীতি যে এর মধ্যে সম্পূর্ণভাবে বৃত্তটা সম্পূর্ণ। আপনি ভাবুন, এর ছেলে শুভেন্দু অধিকারীর দোষ দিচ্ছেন, কে এর ছেলে? কার ছেলে? ডিসিপির ছেলে। তিনি শুভেন্দু অধিকারীকে ওপেনলি মুখে দোষ দিচ্ছেন, সংবাদ মাধ্যম প্রকাশ করছে। এই রকম পুলিশ অফিসারদের দিয়ে, যারা পুলিশের কাজের থেকে তৃণমূলের কাজ বেশি করত, এই রকম পুলিশ অফিসারদের দিয়ে আমাদেরকে পরিবৃত করে রাখা হয়েছিল। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরোতো যে মেয়েরা রাতে বেরিয়েও না, কারণ তিনি জানতেন যে পুলিশ বলে হয়তো কিছু নেই। মানে পুলিশের যেহেতু সিটদাঁড়াগুলো ঠিক এইভাবে ভেঙে দেওয়া হয়েছিল, এফিশিয়েন্ট পুলিশদের যোগ্য জায়গায় বসানো হয়নি, যারা শুধুমাত্রই তাদের মতবাদের সঙ্গে কাছাকাছি আসতে পেরেছেন তাদেরই প্রমোশন হচ্ছে। যাই হোক, এইখানে আপনাদের এবার বলুন যে পশ্চিমবঙ্গের এই পরিবর্তনটা যদি আমরা এখনো না চাই, তাহলে আগামী দিনে, যাই হোক, শেষের দিকে এসে আমি আপনাদের সামনে যেটা বলবো, নরেন্দ্র মোদীর একটা ভিডিও যেটা আপনারা সকলে দেখিয়েছেন, অত্যন্ত পপুলার। গতকাল তিনি ঝাড়গ্রামে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছেন। আমি এই ভিডিওটা আরো একবার দেখাবো, আপনারা সকলে দেখে নিয়েছেন, একবার দেখাবো কেন আসছি, দেখে নিন। अरे यही खाएंगे हैं? हाँ ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बना है। चलो দেখলেন, ঝাড়গ্রামে বেরিয়ে ঝালমুড়ি, বেশ মিলে যাচ্ছে। আপনারা এইগুলো দেখতে অভ্যস্ত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে এখন আর তিনি করেন না, কিন্তু যখন গোয়া যান কিংবা ত্রিপুরায় যখন নির্বাচনে গিয়েছিলেন, কোথাও সিঙ্গারা ভেজেছেন, চপ ভেজেছেন, চা ঢেলেছেন, এসব আমরা দেখেছি। নরেন্দ্র মোদীকে জেনারেলি এসব আমরা দেখিনি। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের মানুষের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে মাটির মানুষ, মানে চপ ভাজা মানে মাটির মানুষ, চা তৈরি করা মানে মাটির মানুষ, এই যে আমাদের মনের মধ্যে একটা তৈরি হয়ে গেছে, নরেন্দ্র মোদী কিন্তু এই জায়গাটা তো রিচ করার চেষ্টা করছেন। এই জায়গাটা রিচ করেও পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষরা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো হাওয়ায় চটি পড়ে থাকেন, তার সঙ্গে তো মাটির সম্পর্ক, আর নরেন্দ্র মোদী তো থাকেন অট্টালিকা, এই যে একটা তৈরি হয়েছে, এটাকেও ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। আপনারা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন সেটিও আপনারা লিখে জানাতে পারেন। এবং তিনি 10 টাকার ঝালমুড়ি খেয়েছেন, ওই মুড়ি সকলকে দিয়ে ভাগ করে খেয়েছেন। এই ঝালমুড়ি পশ্চিমবঙ্গের পরিবর্তন আনতে পারবে সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে এই রকম একটা অচল অবস্থা, যেটা কার্যত হওয়া উচিত নয় যে কোনো গণতান্ত্রিক সিস্টেমে, সেই জায়গাটা যদি আবারও কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল জিতে যায়,
একবার কল্পনা করে দেখুন পশ্চিমবঙ্গের আগামী 5 বছরের পরিস্থিতি ঠিক কি হতে পারে। আপনারা কতটা কল্পনা করতে পারেন আমি দেখবো আজকে কমেন্ট সেকশনে। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসলে পশ্চিমবঙ্গে আগামী 5 বছরে কি অবস্থা হতে পারে আপনারা লিখতে পারেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।